সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ। অংশ নেবেন মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা। নির্বাচন দিতে দেরি করলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে, মন্তব্য রিজভীর। জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা, সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলছেন বিশ্লেষক। রাজনৈতিক পট পরিবর্তনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। 6 মাসে 112টির নিবন্ধন বাতিল। উচ্চ সুদ হার, জ্বালানি সংকটই কারণ, কর্মসংস্থানের প্রভাব পড়ে। এবং তুরাগ তীরে মুসল্লির ঢল, পবিত্র শবে বরাতের তাৎপর্য, বয়ান আর জিকির আসকারে ব্যস্ত সবাই। কাল আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মন্টুসী। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে এই বৈঠক শুরুর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন। প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচনায় গুরুত্ব পাবে। সরকার নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে অন্য কিছুতে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আর্কিটেক্টস মিলনায়তনে রোড টু ইলেকশন শীর্ষক আলোচনা সভায় রিজভী আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে। এর মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন, গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসার চৌধুরীর রিপোর্টে। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও না এইসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। সরকার যদি কোনো সহজ পদ্ধতি করে তাহলে আমরা ভোট দিতে ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, যার ফুল অ্যাক্সেস আছে, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয় তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
এরই মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দ্য ন্যাশনালকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এই মুহূর্তে কথা বলছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সরাসরি যাচ্ছি সেখানে। আমার খুব বিনীত পরামর্শ এবং অনুরোধ আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের প্রতি, আমাদের সন্তান সন্ততিদের প্রতি সবসময় সদয় থাকি। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই আয়োজনে পুরো একটি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পরিশ্রম করেছেন। আপনাদের অনেক সহযোগিতা আমরা সাংবাদিক বৃন্দের কাছ থেকে পেয়েছি। আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এবারের আয়োজনটি একটু গুছিয়ে করতে। আমাদের অনেক ভলান্টিয়াররা কাজ করছেন, বিএনসিসি, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের স্কাউট, আমাদের ভলান্টিয়ার্স বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো, এমনকি আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারা প্রকৃত অর্থেই পরিণত করতে আমাদের সম্পদের যত সীমাবদ্ধতায় থাকুক না কেন, এবং সেটি আছে আপনারা জানেন, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে স্বস্তি বোধ করে। আমাদের সীমাবদ্ধতার কারণে এখনও অভিভাবকদের অনেক মৌলিক সার্ভিস আমরা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যে অন্তত একটু বসার জায়গা যেন থাকে, তারা যেন গাড়ি ঘোড়া যদি নিয়ে আসেন একটু যেন সুশৃঙ্খলভাবে করা যায় যতদূর সম্ভব। সেই উদ্যোগগুলি আমরা অব্যাহত রেখেছি আমাদের প্রত্যেকটি পরীক্ষাতে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতার জন্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পবিত্র শবে বরাতে তাৎপর্য, দিনী বয়ান আর জিকির আসকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের সম্মেলন। কেউ এসেছেন প্রথমবার। দিনের দাওয়াত আর ইসলামের শান্তির পরশ পেতে অনেকে আসেন প্রতি বছরই। ১৬০ একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। অন্য সবার শান্তির চাইতে এখানে খুব শান্তি লাগে, তাই হলো প্রতি বছরই আসি। সমস্ত অঞ্চল থেকে মেহমান আসছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের ফিকির একটাই, কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হইতে পারে। এক আল্লাহকে মানবো, কালিমার প্রতি আমল করবো, মোহাম্মদ আল্লাহকে ভালোবাসবো। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ বলে দুনিয়াতে পাঠায় সমস্ত মানুষকে, আর এই দাওয়াতের কাজের সঙ্গে যারা লাগি থাকবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জতের সাথে পালবে, মৃত্যুর পরে তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ। দুজনেই ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, সবই আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা চলছে। জামাত তো গিয়ে কিনু ভালো কথা কিনু কয় না, খালি আল্লাহ রাসূলের নামাজ রোজার কথা বলে। আপনি ভালো খারাপ লোক ভালো হয়ে আছে জামাত তো গিয়া। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রশাসন। রোববার মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হিদায়তি বয়ান আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। আল আমিন তুষার, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে কিন্তু মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে জোহরের নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু সেরে নিচ্ছেন। এখন কিন্তু তেমনভাবে আসলে কোনো আমল বা কিছু কিন্তু হচ্ছে না, যে 10টার সময় যে আমল শেষ হয়েছে তারপরে কিন্তু দুপুরের খাবার এবং যে দুপুরের জন্য যেই নামাজ অর্থাৎ জোহরের নামাজের যে আছে সেই প্রস্তুতি কিন্তু আসলে তারা সেরে নিচ্ছেন। ওযু গোসল সেরে তারা আসলে পরবর্তী আমলের জন্য প্রস্তুত হচ্ছে বলাই যায়। যেমনটা বলছিলাম যে জোহরের এই নামাজের পরে কিন্তু আরব থেকে যারা আসলে মুরব্বীরা এসেছেন তারা কিন্তু বয়ান করবেন, আমরা যেমনটা জানতে পেরেছি আরবের মেহমানরা বয়ান করবেন এবং সেই বয়ান বাংলায় তর্জমা করে শোনাবেন মাওলানা মোস্তফা খলিল এবং তারপর সেই বয়ান শেষ হওয়ার পরেই কিন্তু আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং তারপরে কিন্তু হাফিজ মঞ্জুর সাহেব তিনি কিন্তু যেই বয়ান করবেন সেই বয়ান আবার বাংলায় তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। এর বাইরেও আসলে পুরো ইজতেমা ময়দান জুড়ে আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর ভূমিকা পালন করছেন, কোনো ধরনের যেন সমস্যা মুসল্লিদের না হয় সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে লক্ষ্য রাখছেন। যেহেতু তুরাগ নদের তীরেই এই জায়গাটি, সেখান থেকে নৌ পুলিশ তাদের জায়গায় কাজ করছে, সেনাবাহিনীকে আমরা কাজ করতে দেখেছি, র্যাব কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্ভেলেন্স করছে, এছাড়াও দূরবীক্ষণ যন্ত্র বা প্রতিটি জায়গায় আমরা দেখেছি যে আলাদা আলাদা জায়গায় নিরাপত্তার জন্য টাওয়ার তৈরি করা রয়েছে, সেই টাওয়ারগুলোতে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো আছে, এছাড়াও ভেতরে সিসিটিভি ক্যামেরাও আমরা দেখেছি। মুসল্লিদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের আসলে মূল চাওয়া যে মহান আল্লাহ তাআলার এই যে একত্ব বড়ত্ব সেটা আসলে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দেয়, ইসলামের যে শান্তির বার্তা সেটি পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আসলে তাদের মূল চাওয়া। সেই জায়গা থেকেই কিন্তু তারা আসলে কাজ করছেন এবং সেই জায়গার আমল করছেন এবং এখান থেকে আমরা এখনও পর্যন্ত যেমনটা জানতে পেরেছি যে যারা আসলে মুসল্লিরা রয়েছেন তারা এখান থেকে অনেকেই বিভিন্ন সময় চিল্লা শেষ করে এখানে এসেছেন, আবার অনেকেই কিন্তু এখান থেকে শেষ করে 3 মাসের, কেউ 40 দিনের চিল্লায় যাবেন এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি এবং কি 1 বছরের চিল্লায়ও কিন্তু অনেকে যাবেন এমনটাই আমরা অনেক মুসল্লিদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো এই ছিল এই মুহূর্তে টঙ্গীর তুরাগ নদের তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। পবিত্র শবে বরাত বা মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন তারা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা করেন মুসল্লিরা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনের বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসে ভাগ্য রজনী শবে বরাত। কোরআন হাদিসের হিসাব মতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হয় এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিড় করেন হাজারো মুসল্লি। জামাতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সঙ্গে চলে দিনই নানা আলোচনা। দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। পাপ মোচনের আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে এই দোয়াই সবাই কাছে করি। দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমদের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত। সারারাত নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রাম নগরীর সড়কগুলো যেন মরণ ফাঁদ। 20টি পয়েন্টে প্রায় ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে গত 8 বছরে 1000-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 650 মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকেই দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন ফুটপাত দখল হওয়ায় রাস্তা পারাপারে দুর্ঘটনায় পড়তে হচ্ছে পথচারীদের। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিসির মোড়,
সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারে পারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের। গবেষণার তথ্য মতে 2017 সাল থেকে এই পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় 650 প্রাণ। নিহতদের 58%ই পথচারী, আর 17% মোটরসাইকেল আরোহী। এছাড়া 10% থ্রি হুইলার, 8% ফোর হুইলার এবং 7% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ 20টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বায়েজিদ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা। ইন্টারসেকশনগুলো এবং রোডের যে ডিজাইন, সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার, এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে, আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টি নিবন্ধন বাতিল করেছে আরজেএসসি। উদ্যোক্তারা বলছেন, সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজেএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম একটা, এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে
একটু বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন। সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ হবে। আরজেএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 15 মার্চের মধ্যে অভিবাসীদের বায়োমেট্রিক হালনাগাদের নির্দেশ মালদ্বীপ সরকারের। তথ্য না দিলে ডিজিটাল সিস্টেম থেকে বাদ পড়বে নিয়োগকারী প্রতিষ্ঠানও। আজ পর্যায়ে লবণ উৎপাদন যতই বাড়ছে ততই কমছে দাম। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণ 260 থেকে 280 টাকা বিক্রি হলে তা এখন নেমে এসেছে 200 টাকায়। এতে প্রতিমণের বিপরীতে চাষিদের লোকসান হচ্ছে 150 থেকে 170 টাকা। এই অবস্থায় ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা তারা। তবে লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে জানিয়েছে বিসিক। মোহাম্মদ ফরজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের ঘোনারপাড়া এলাকার চাষি জকির মিয়া এবার 10 কানি জমিতে লবণ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় চরম হতাশ তিনি। লবণের দাম কম দেয়। একই অবস্থা হায়দারপাড়া লবণ চাষিদের। তারা বলছেন প্রতিমণ লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 350 টাকার বেশি, কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় চাষিরা। দ্বিতীয় মাস তাইর ফাইদে 80 মন, দাম পাইতে 220 টাকা ঘুরি 30 টাকা 20 টাকা। এখন তৃতীয় মাসের মাঝে লবণ উঠে হালকা সিজনও ভালো হয়ে লবণ দাম একদম কম। আমরা লবণ উৎপাদন করতে পারি আর লবণ বিক্রি করতে পারি না, দাম অবস্থা খারাপ। এদিকে কক্সবাজারের কোথাও লবণ মজুদ কিংবা সংরক্ষণের গুদাম নেই। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি উৎপাদিত লবণ মাঠে গর্ত কুড়ে সংরক্ষণ করছেন। আর লবণের দাম ফেরত দেওয়া 5 টাকা, আর লবণ বিক্রি করে দেয় দোকানে 40 টাকা। এভাবে যদি লবণের দামটা যদি কমে যায়, আমরা লবণ চাষিরা কিভাবে লবণ চাষ করব? তবে কর্মকর্তার দাবি লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার এখন নিবিড়ভাবে মনিটরিং করছে এবং মিলারদেরকে আমরা উৎসাহিত করছি যে আমাদের চাষিদের কাছ থেকে যেন লবণটা নেয়। চলতি মৌসুমে লবণ উৎপাদন 3.5 মাস পেরিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2.5 মাস। কিন্তু 26,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 3 লাখ মেট্রিক টন। এখনও কত একর জমিতে লবণ চাষ হচ্ছে তা নির্ধারণ করতে পারেনি বেসিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দিন দিন বাড়ছে তুলার চাষ। উপযোগী আবহাওয়ায় ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় তুলা চাষের আগ্রহ বেড়েছে চাষিদের। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। হিফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের বুকে চাষ হচ্ছে তুলা। মৌসুম শেষে পরিপক্ক ফলন সংগ্রহ করছেন কৃষক। একসময় দেশের পার্বত্য অঞ্চলে তুলা চাষ হতো, এজন্য নাম ছিল কার্পাস মহল। সময়ের পরিবর্তনে তুলার পরিবর্তে বাড়ছে তামাক চাষ। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তুলা চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প নিয়েছে। উপযোগী আবহাওয়া, ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। রাঙামাটির কৃষক এখন ব্যস্ত হোয়াইট গোল্ড 1 জাতের তুলা সংগ্রহ করে বাজারজাত করাই। 8 মনের মতো তুলা পাইছি, আর বাগবাগে তুলা আছে, ওই তুলা তুললে সম্ভবত 3 মনের মতো পেতে পারি। আবার ট্রেনিং নেওয়ার পর আমরা তুলা চাষ করেছি, তারপর দামটাও বলে দিছে এবার নাকি ন্যায্য মূল্য দাম দেবে। আমি খুশি হয়েছি, দাম দেওয়ার পর আগামীতেও করবো, এটাই আমার প্রত্যাশা। আগে 95 টাকা করে নিয়ে যায়, সামনে আরো দাম বাড়লে ভালো হবে, আমাদের লাভজনক হবে। যদি আমিও সহযোগিতা পাই তুলা চাষ করব। তামাক চাষ কমিয়ে অর্থকরী তুলার উৎপাদন বাড়াতে প্রকল্প সম্প্রসারণের কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে যে প্রকল্প চলমান, সেখানে আমাদের এই তুলা উন্নয়ন বোর্ড সকল ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে। প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। কার্পাস মহলের ঐতিহ্যকে
ফিরিয়ে আনার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি 3 জেলায় বাস্তবায়ন করে যাচ্ছে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্পের অধীনে রাঙামাটিতে 400 হেক্টর জমিতে 5000 কৃষক তুলা চাষ করছেন। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 15 থেকে 20 মণ। চলতি মৌসুমে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 46 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় এখন এলাকাবাসীর গলার কাঁটা। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। তবে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার বিবির বাজার সড়কের ঝাঁকুনিপাড়া এলাকা, পাশেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা ময়লাবাহী ট্রাকে করে এখানে ফেলেন আবর্জনা। তবে 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমনকি পরিবেশ দূষণের প্রভাব পড়েছে এলাকাবাসীর সামাজিক জীবনেও। 1 কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না, আর মানুষের রোগ বালাই ভালো হইতেছে না। আরে গদ্দুরে কোনো থাউন জানা গন্ধ লাগে, মাসি মশার অভাব নাই। আমরা ফুল আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে, এখান থেকে নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশন আমাদের বলেছে এখানের মধ্যে একটা প্রকল্প নিচ্ছে, তারা প্রকল্প বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে অবহিত করে। পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ নিরসনে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জাইকা এবং 10 টাউন প্রজেক্টের কাজটা হলেই ইনশাআল্লাহ এখানে এই দুর্গন্ধ থাকবে না। আশা করি সব সমস্যার সমাধান হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় ঝাঁকুনিপাড়া ভাগাড়ে। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 15 মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় নিয়মকানুন মেনে বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপ্যাট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ। অংশ নেবেন মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা। নির্বাচন দিতে দেরি করলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে, মন্তব্য রিজভীর। জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা, সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। সুযোগ পেলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলছেন বিশ্লেষক। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।